লিটন দাসের এই ইনিংসটি কি তার টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস? সর্বোচ্চ ইনিংস না, কিন্তু সেরা কিনা? দেখুন, সেরা তো একটা আপেক্ষিক বিষয়। সেই জায়গাটাতে অনেক রকম মাপকাঠি থাকে। আমার কাছে দুইটা বিষয় মনে হয় খুব গুরুত্বপূর্ণ যখন আপনি সেরা বাছাই করতে যাবেন। এক নম্বর হচ্ছে দলকে জেতানোর ক্ষেত্রে সেটা কতটা বড় ভূমিকা রেখেছে, আর দুই নম্বর হচ্ছে কিরকম পরিস্থিতিতে ওই ইনিংসটি তিনি খেলেছেন। পরিস্থিতি যত কঠিন হবে ওই ইনিংসের মাত্র তত বেশি বেড়ে যাবে। লিটন দাস পাকিস্তানের বিপক্ষে এই দ্বিতীয় টেস্টে 138 রানে যে ইনিংসটা খেলেছেন তাতে ওই আলোচনার মধ্যে আনতেই পারেন যে তার ক্যারিয়ারের সেরা ইনিংস এটা কিনা। আবার কি আমরা মাঝখানে যে একটা বছর 6 মাসের সময়ের যে লিটন দাসকে আমরা দেখেছিলাম সেই লিটন দাসকে আবার ফেরার আশা করতে পারি কিনা? এক নম্বর যে ক্রাইটেরিয়াটা আমি বলেছিলাম যে দলকে জেতানোর ক্ষেত্রে কতটা কাজে লেগেছে, এইটা তো আর এখন আর্লি বলা যাবে না, কেননা এই টেস্টের রেজাল্ট এখনো পর্যন্ত হয়নি। টেস্টে এখন বাংলাদেশ তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং সেই সুবিধাজনক অবস্থানে নিয়ে যাওয়ার পেছনে লিটনের ইনিংসটার নিঃসন্দেহে অনেক বড় ভূমিকা আছে। বাংলাদেশ যদি এই টেস্টটা জিতে যায় তাহলে লিটনের এই ইনিংসের গুরুত্ব, মাহাত্ম্য সবকিছু আরো অনেক অনেক গুণ বেড়ে যাবে নিঃসন্দেহে। এটার জন্য আমাদের হয়তো আর 2টা দিন ওয়েট করতে হবে। কিন্তু যখন আপনি হিসাবটা করবেন কোন পরিস্থিতিতে লিটন এই ইনিংসটা খেলেছেন, তখন কিন্তু এই ইনিংসটাকে ভাই স্যালুট করতেই হবে। এই ইনিংসটা নিয়ে আলাদা করে কথা বলতেই হবে। হ্যাঁ, লিটন একটা বিশ্ব রেকর্ড করেছেন। বিশ্ব রেকর্ড করেছেন না, বিশ্ব রেকর্ডটা ইনফ্যাক্ট তার কাছেই ছিল। সেইটাকে আরো বেশি করে মানে তিনি ছাড়িয়ে গেছেন ক্রিকেট ইতিহাসে সবাইকে। সেটা কি? সেটা হচ্ছে 50 রানের নিচে হচ্ছে গিয়ে মানে একটা দলের যখন অন্ততপক্ষে 4 উইকেট পড়ে যায়, তার মানে ব্যাটিং অর্ডারের 5-এর পরে নেমেছেন এমন একটা সময়ে, 6 নম্বরে, 7 নম্বরে, 8 নম্বরে এমন একটা সময়ে নেমে 3টা সেঞ্চুরি লিটন দাসের রয়েছে। 50-এর আগে হচ্ছে গিয়ে অন্ততপক্ষে 4 উইকেট পড়ে যাওয়ার পরে। এইটা ক্রিকেট ইতিহাসেই আর কারো নাই। লিটনের যে 4টা সেঞ্চুরির মধ্যে 3টা সেঞ্চুরি এরকম। সো আপনি যখন ওই দলের বিপর্যয়ের মুখে, আমি বলছিলাম যে ইনিংসের গুরুত্বটা আরো বেশি বেড়ে যায়, লিটনের এই সেঞ্চুরির মতো আরো 2টা সেঞ্চুরিও কিন্তু ওইভাবে আপনি হিসাব করে দেখতে পারেন। এই পাকিস্তানের বিপক্ষেই 2021 সালে তার যে সেঞ্চুরিটা চট্টগ্রামে, সেইখানটাতেও কিন্তু 49 রানে বাংলাদেশের 4 উইকেট পড়ে গিয়েছিল। সেইখানে নেমে লিটন একটা সেঞ্চুরি করেছেন। তারপরে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তার যে সেঞ্চুরিটা 2022 সালের মে মাসে, সেইখানেও কিন্তু আমাদের 24 রানে 5 উইকেট পড়ে গিয়েছিল। সেইখানেও লিটন সেঞ্চুরি করেছেন। মাঝখানে আরেকটা সেঞ্চুরি তার রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে, ওইখানেই তুলনামূলক একটু ভালো অবস্থানে তিনি আসলে ক্রিজে যেতে পেরেছেন। এই ম্যাচটাতেও খেয়াল করে দেখুন, লিটন যখন ক্রিজে গিয়েছেন 26 রানে বাংলাদেশের 5 উইকেট নেই। তারপরে মুহূর্তেই আরেকটা উইকেট পড়ে গেল, 26 রানে 6 উইকেট নেই। ওইখান থেকে লিটন সেঞ্চুরিটা করলেন এবং কি অসাধারণ 2টা পার্টনারশিপে অংশ হলেন তিনি। প্রথমে মেহেদী হাসান মিরাজের সঙ্গে 165 রানের জুটি, 30 রানের কমে বা 50 রানের কমে এরকম মানে 6 উইকেট পড়ে যাওয়ার পরে এত বড় পার্টনারশিপ ও টেস্ট ক্রিকেট ইতিহাসেই হয়নি। সেখানটাতে মিরাজেরও হিউজ ক্রেডিট রয়েছে। ফাইন, মিরাজও 78 রানের একটা অসাধারণ ইনিংস খেলেছেন এবং লিটন আর মিরাজ একজন আরেকজনকে সবসময় সাপোর্ট দিয়ে গেছেন। যেটা আমরা দেখতে পেয়েছি যে শুরুর দিকে ইনিশিয়ালি মিরাজ একটু অ্যাটাকিং ছিলেন, আবার লাঞ্চের পরে গিয়ে দেখেছি যে লিটন কিরকম ভাবে চড়াও হয়েছেন। সবকিছু মিলে এই পার্টনারশিপটাতে কিন্তু বাংলাদেশ এই ম্যাচে ফেরার একটা সুযোগ পায়। কিন্তু যখন মিরাজ আউট হয়ে গেলেন 78 রান করে, তারপর পরই আবার আউট হয়ে গেলেন তাসকিন, 6 উইকেট থেকে আমাদের 8 উইকেট হয়ে গেল 193 রানে। তখনও কিন্তু আমরা পাকিস্তানের স্কোর থেকে 274 যে তারা করেছিল সেইখান থেকে অনেকটা জায়গাতে আমরা পিছিয়ে, 83 রানে আমরা পিছিয়েছিলাম। শেষ পর্যন্ত আমরা মাত্র 12 রানে পিছিয়ে থেকে ইনিংসটা শেষ করতে পেরেছি। লিটনের কিন্তু তখনও সেঞ্চুরি হয়নি, বাংলাদেশ তখনও নিরাপদে আসেনি এবং ওই একটা পার্টনারশিপেই তিনি তার দায়িত্বটা শেষ মনে করেননি। হাসান মাহমুদকেও হিউজ ক্রেডিট দিতে হবে। অন্য প্রান্তে তিনি যেভাবে সাপোর্ট লিটনকে দিয়েছেন, লিটন এবং হাসান মাহমুদের 69 রানের একটা জুটি হয়েছে, 149 বল এই পার্টনারশিপটা হয়েছে এবং হাসান মাহমুদ 10 নম্বরে নেমে ভাই যেইভাবে আর কি সলিড ডিফেন্স করেছেন, সেটাও দেখার জন্য একটা দারুণ ব্যাপার ছিল। লিটনের ইনিংস তো দেখার জন্য সবসময়ই দারুণ ব্যাপার, সেইটা আমরা এই ইনিংসেও দেখতে পেয়েছি। স্পেশালি লেগ সাইডে খেলা, তার ওই যে পুলগুলো, তার ওই ফ্লিকগুলো, সেগুলো তো দেখার জন্য দুর্দান্ত।
সবসময় লিটন এইরকমই একটা মানে চোখের জন্য শান্তি এরকম ব্যাটিংই তিনি করেন। এই ইনিংসটার মধ্যে তার 4টা ছক্কা মেরেছেন, 13টা 4 মেরেছেন এবং ব্যাটিংটা খুবই অ্যাসিওর্ড ব্যাটিং লিটন করেছেন, যেইটা হয়তো ওই যে কি বলা চলে সেঞ্চুরির আগে একটা চান্স দিয়েছিলেন বোলার আবরারকে, অবশ্য ওইটাকে হাফ চান্সই বলা চলে, যেই জোরে মেরেছিলেন লিটন, আবরার ওইটা ক্যাচটা ধরতে গিয়ে কোনো মতে আর কি হাতে লাগিয়েছেন, বেসিক্যালি 4ই বাঁচিয়েছেন। পরবর্তীতে আমরা আবার দেখেছি যে একই রকম আরেকটা শট যখন লিটন খেলেছেন, আবরার আর ওই বল ধরারই চেষ্টা করেননি, এত জোরে আগেরটা লিটন মেরেছিলেন। ফলে অসাধারণ একটা ইনিংস লিটন খেলেছেন, যেই ইনিংসটাতে শেষ পর্যন্ত তিনি 138 করার পরে তিনি হচ্ছে ওই যে লং অনে ক্লিয়ার করতে গিয়ে লং অনে ফিল্ডারের কাছে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। এখন লিটনের যে আগে 4টা সেঞ্চুরি, 43 নম্বর টেস্টে এইটা তার 4র্থ সেঞ্চুরি। ইনফ্যাক্ট লিটনের কাছ থেকে প্রত্যাশা তো হচ্ছে আরো অনেক বেশি কিছু। লিটনের যে ব্যাটসম্যানশিপের কথা আমরা জানি, তার যে সামর্থ্যের কথা আমরা জানি, সেই ক্ষেত্রে এটা আরো অনেক বেশি প্রত্যাশা না হওয়াটাই স্বাভাবিক। যেটার একটা ঝলক তার সামর্থ্যের আমরা তার যে আগে 3টা সেঞ্চুরি ওই ফেজটাতে আমরা দেখতে পেয়েছি। ইনফ্যাক্ট 6 মাসের মধ্যে কিন্তু তার 3টা সেঞ্চুরি, 2021-এর নভেম্বর থেকে শুরু করে 2022-এর মে মাসের মধ্যে, এই 6 মাসের মধ্যেই তার ওই 3টা সেঞ্চুরি পাকিস্তানের বিপক্ষে, নিউজিল্যান্ডের বিপক্ষে এবং শ্রীলঙ্কার বিপক্ষে। মোটা দাগে যে লিটনের টেস্টে ফর্ম খারাপ তা নয়, লিটনের বরং লিমিটেড ভার্সন ক্রিকেটের ফর্মটা প্রশ্নবিদ্ধ। টেস্টে কিন্তু মোটা দাগে সাম্প্রতিক সময়ে তার ফর্ম ভালো, শুধুমাত্র শ্রীলঙ্কার বিপক্ষে আগের সিরিজটা ভালো যায় নাই, এবং ভালো যায় না মানে ওইটা আবার জঘন্য গেছে। স্পেশালি তার ওই যে সিলেটে যে শটটা খেলেছিলেন, যেটাকে ক্রিকেট ইতিহাসেরই সবচেয়ে বাজে শট কিনা এরকম আলোচনা বিশ্ব মিডিয়াতে পর্যন্ত আসলে হয়েছে। সো সেইখান থেকেও লিটনের একটা কামব্যাক কিন্তু হয়েছে। প্রথম টেস্টেও তার ব্যাট থেকে কিন্তু 50+ করে এসেছে, কিন্তু এই ইনিংসটা যে তিনি খেলেছেন, যে চাপের মুখে তিনি খেলেছেন, এবং মিরাজের সঙ্গে পার্টনারশিপের পরও 10 নম্বর ব্যাটসম্যান হাসান মাহমুদকে নিয়ে তার যে পার্টনারশিপ, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে লিটনের টেস্ট ক্যারিয়ারে এটা নিঃসন্দেহে সেরা ইনিংস। আমার কাছে এটা মনে হয়, যেটা সর্বোচ্চ ইনিংস হয়তো না, কিন্তু সেরা ইনিংস। একই সঙ্গে লিটনের এই যে কনভার্সন রেটটা 50কে সেঞ্চুরিতে রূপান্তর করার যে ব্যাপারটা, সেইটা যদি আরেকটু রেগুলার হয়, আরেকটু ধারাবাহিক হয়, তাহলে সেরা লিটনকে আমরা পাবো। এবং এই জায়গাটাতে ডেফিনেটলি 7 নম্বরে যে তাকে ব্যাটিং করানো হচ্ছে, এইখানটা তো লিটন ডিজার্ভ করেন আরেকটু উপরে তুলে আনার। এখন এটা আমি মানে মিরাজের ক্ষেত্রেও বলতে পারি, 8 নম্বরে নেমে সর্বশেষ 3টা টেস্ট ইনিংসেই তার 50+ স্কোর রয়েছে। লিটনও 7 নম্বরে নেমে হচ্ছে গিয়ে তার ব্যাটিং এর ধারাবাহিকতা রয়েছে এবং এই ইনিংসে এরকম একটা সেঞ্চুরি করলেন। উইকেট কিপিং তিনি করছেন সেটা ঠিক আছে, কিন্তু তারপরও 7 নাম্বারটা আসলে লিটনের সামর্থ্যের জন্য অনেক 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 বেশি পেছনে হয়ে যায়। যেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে সামনের দিনগুলোতে তাকে টেস্টের ব্যাটিং অর্ডারটাকে আরেকটু উপরে তুলে আনলে সেটাতে লিটনের তো বটেই, বাংলাদেশেরই লাভ হবে। আমার কাছে তাই মনে হয় লিটনের এই ইনিংসটা বিশ্ব রেকর্ড গড়া ইনিংসটা, বিশ্ব রেকর্ডটা তার কাছেই ছিল। কেন বলছি? কেননা ওই যে 50 রানের মধ্যে অন্ততপক্ষে 4 উইকেট পড়ে গেছে, এরকম অবস্থাতে নেমে ওই টপ 5-এর বাইরের ব্যাটসম্যানরা এর আগে কেউ ক্রিকেট ইতিহাসে কারো একটার বেশি সেঞ্চুরি নেই। সেইখানে লিটনের আগেই 2টা সেঞ্চুরি ছিল, এই নিয়ে তার 3 নম্বর সেঞ্চুরিটা হয়ে গেল। সো লিটন বিপর্যয়ের মুখে যখন এরকম ভালো খেলছেন, সেটা তার সামর্থ্যের আরো একটা প্রমাণ। কিন্তু লিটনকে সবসময় বিপর্যয়ের মুখেই ভাই পাঠানোর দরকারটা কি? তার যে সামর্থ্য রয়েছে তাকে ব্যাটিং অর্ডার আর একটু উপরে তুলে আনাটাই তো মনে হচ্ছে যৌক্তিক। সেরা ইনিংস লিটনের এই টেস্টের রেজাল্ট যাই হোক না কেন, আমার কাছে মনে হয় লিটনের টেস্ট ক্যারিয়ারের একটা সেটা সেরা ইনিংস। কিন্তু যদি আমরা সত্যি সত্যি এই ম্যাচটা জিতে যেতে পারি, তাহলে শুধু পাকিস্তানের বিপক্ষে আমরা 2-0 ব্যবধানে সিরিজটাই জিতবো না, লিটনের এই ইনিংসটাকে নিয়ে ওই চর্চাটা, লিটনের এই ইনিংসের গুরুত্বের সৌন্দর্যের চর্চাটা আরো অনেক অনেক কাল হবে বলে আমার কাছে মনে হয়। আপনিও কি মনে করছেন কিনা লিটনের এটা টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস? আপনিও কি মনে করছেন কিনা টেস্টে ব্যাটিং অর্ডারে লিটনকে আরেকটু উপরে তুলে আনা উচিত? এবং আপনিও কি মনে করছেন কিনা লিটনের এই ইনিংসটা বিফলে যাবে না, আমরা এই টেস্টটা জিতে যাব? আপনার মতামতটা জানাবেন নাকি?